সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অভিনন্দন, শুভেচ্ছা এবং ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ডিউপার্ট সম্মিলিত বিষয়ভিত্তিক বিজ্ঞান প্রশিক্ষণ 2024। এই বিষয়ভিত্তিক বিজ্ঞান প্রশিক্ষণের ম্যানুয়ালটি করা হয়েছে মূলত পূর্বের বইয়ের আলোকে, কিন্তু আমাদের নতুন কারিকুলাম দেওয়া হয়েছে। একই সাথে সাথে আমাদের নতুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে। সেই পাঠ্যপুস্তকগুলোর সাথে সমন্বয় করে এবং একই সাথে সাথে আমাদের নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে মূলত এই ডিউপার্ট প্রশিক্ষণটি পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে আমরা এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে কিভাবে প্রত্যেকটা সেশনকে আপনি সমন্বয় করবেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করে দেব। আমাদের আজকের আলোচনায় থাকবে দিন 2 অধিবেশন 4 অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ বা ইনকোয়ারি বেসড লার্নিং। ইনকোয়ারি বেসড লার্নিং কি, এই ধারণাটা আমাদের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটি কোনো নতুন ধারণা নয়, এটি পূর্বেও ছিল। এই অধিবেশনের শিখন ফলগুলো কি হবে আমরা একটু জেনে নেই। বিজ্ঞানে অনুসন্ধান ভিত্তিক শিখন বলতে কি বুঝি আমরা? আমাদের সেশনের নামই হচ্ছে অনুসন্ধান ভিত্তিক শিখন, অর্থাৎ ইনকোয়ারি বেসড লার্নিং। সেটি কি এবং তার বৈশিষ্ট্য কি সেগুলো আমরা জানবো। এবং অনুসন্ধান ভিত্তিক শিখনের প্রয়োজনটা কি বা গুরুত্ব কি, কেন আমরা অনুসন্ধান ভিত্তিক শিখন বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করব, এবং অনুসন্ধান ভিত্তিক শিখনের যে বিভিন্ন ধাপ রয়েছে, আমরা জানি কয়েকটা ধাপ রয়েছে। সেই চারটা ধাপ রয়েছে, সেই ধাপগুলোতে শিক্ষকের করণীয় কি বা শিক্ষার্থীর করণীয় কি, এই সম্পর্কে ডিটেলস থাকছে আজকের এই টিউটোরিয়াল। আর আপনার সবকিছুই একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করুন। প্রথমেই জেনে নেওয়া যাক অনুসন্ধান ভিত্তিক শিখন কি। অনুসন্ধান ভিত্তিক শিখন কি এটি জানার আগে মূলত আমাদের প্রথম যেটি জানা দরকার সেটি হচ্ছে অনুসন্ধান কি। তাহলে অনুসন্ধান কি এটি আমরা যদি একটু জেনে নেই। অনুসন্ধান হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয়, সমস্যা, ইস্যু সম্পর্কে অনুসন্ধিৎসু হয়ে ওই বিষয় সম্পর্কে ধারণা নির্মাণ বা গঠন করে বা সমস্যার সমাধান খোঁজে। এখানে যেটি বলছে কোনো একটা বিষয় হতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, কোনো একটা ইস্যু হতে পারে, যে কোনো হতে পারে, এটি সেই সম্পর্কে অনুসন্ধিৎসু হয়ে, অর্থাৎ জানার একটা আগ্রহ থাকতে হবে। যা অনুসন্ধিৎসু হয়ে নিজের থেকেই ধারণা নির্মাণ বা গঠন করে বা ওই সমস্যার সমাধান খোঁজার নামই হচ্ছে অনুসন্ধান করা। এখন প্রতিটি মানুষের জন্য অনুসন্ধান করার দক্ষতা কিন্তু থাকা দরকার। সেই আবশ্যকীয় এটা, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা সমস্যা সমাধানে অনুসন্ধানের দরকার হয়। আমাদের শুধু বিষয় পড়ানোর ক্ষেত্রেই না, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে সমস্যায় পড়ি। সেই সমস্যাগুলো বা ইস্যুগুলো থেকে পরিত্রাণের জন্য আমাদের অনুসন্ধিৎসু বা অনুসন্ধান করার যে দক্ষতা, কেন এটি হয়েছে, কিভাবে সমাধান করা যায়, এইটা প্রত্যেকটা ক্ষেত্রেই থাকা দরকার। এটা আমরা জানলাম অনুসন্ধান। তার অনুসন্ধান ভিত্তিক শিখন কি বা এর বৈশিষ্ট্য কি, এটি আমরা এখন জানবো। অনুসন্ধান ভিত্তিক শিখন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট ধরনের কাজের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে নতুন ধারণা নির্মাণ করে, অর্থাৎ নিজেরাই অনুসন্ধানের মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে তাদের যে পূর্বের ধারণা রয়েছে সেই পূর্বের ধারণার উপর ভিত্তি করে নতুন ধারণা নির্মাণ করে। এবং অনুসন্ধান ভিত্তিক শিখন অন্যান্য বিষয়ে প্রয়োগ করা গেলেও বিজ্ঞান বিষয় শিখনের ক্ষেত্রে এটির প্রয়োজনীয়তা, কার্যকারিতা বেশি। এখানে বলছে অন্যান্য বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, সেই সব বিষয়ে অনুসন্ধান ভিত্তিক শিখন প্রয়োগ করা গেলেও বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটি কার্যকর হয়, কারণ বিজ্ঞান মূলত একটি অনুসন্ধান ভিত্তিক জ্ঞান। অর্থাৎ কোনো একটি সমস্যা থাকবে এবং সেই সমস্যাটার উত্তরণের জন্য কি কি বিষয় থাকবে, এরকম যেহেতু এটি হয়, সেই জন্য বিজ্ঞানের ক্ষেত্রে এটি বেশি প্রয়োজন এবং বিজ্ঞানের ক্ষেত্রে এটি বেশি কার্যকর হয়। অনুসন্ধান ভিত্তিক বিজ্ঞান শিখনের শিক্ষার্থী প্রথমে একটি বিষয় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে, যেটা আমি বলছি। অর্থাৎ আমাদের বইগুলো কিন্তু এইভাবেই লেখা হয়েছে। প্রথমে একটি মূল বিষয়ের উপর একটি প্রশ্ন দেওয়া হয়েছে, মূল প্রশ্ন যেটাকে আমরা বলছি। সেই মূল প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনুসন্ধানের মাধ্যমে ওই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। এবং অনুসন্ধান ভিত্তিক শিখনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন শিক্ষার্থীরা বিজ্ঞানের কোনো প্রশ্ন বা সমস্যার সাথে নিবিড়ভাবে জড়িত হবে এবং সেই প্রশ্ন বা সমস্যার সমাধানের শিক্ষার্থীরা তথ্য প্রমাণকে অগ্রাধিকার দেবে।
এবং সেই তথ্য প্রমাণকে বিজ্ঞানের ভিত্তিতে ব্যাখ্যা করা বা মূল্যায়ন করা। হ্যাঁ, শিক্ষার্থীরা তথ্য প্রমাণের ভিত্তিতে প্রশ্নের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা গঠন ও মূল্যায়ন করবে এবং শিক্ষার্থীরা তাদের ব্যাখ্যাকে অন্য ব্যাখ্যা, বিশেষ করে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার সাথে তুলনা করে মূল্যায়ন করবে। অর্থাৎ একটা জিনিসের বিভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে, কিন্তু কোন ব্যাখ্যাটা বিজ্ঞানসম্মত সেইটাকে তারা তুলনা করতে পারবে, তুলনা করে তারা ওইটা গ্রহণ করতে পারবে। শিক্ষার্থীরা তাদের গঠিত ব্যাখ্যাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত ও প্রকাশ করবে। শুধু ব্যাখ্যাটা তুলনা করে তারা থেমে থাকবে না, সেই ব্যাখ্যাটা যুক্তি দিয়ে তারা প্রতিষ্ঠিত করবে যে এই কারণে এইটাই হবে বা এটা প্রকাশ করবে। এই হচ্ছে মূলত অনুসন্ধান ভিত্তিক শিখন এবং এর কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এরপর যে আমরা জানবো অনুসন্ধান ভিত্তিক শিখনের প্রয়োজন বা গুরুত্ব। কেন অনুসন্ধান ভিত্তিক শিখন আমাদের দরকার? বর্তমান সময়ে বিজ্ঞান শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীকে বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর করে গড়ে তোলা। এই যে বৈজ্ঞানিক স্বাক্ষর বলতে কি বোঝায়? অর্থাৎ বিজ্ঞানের যে মৌলিক জ্ঞান থাকা দরকার, যে পরিবেশ সম্পর্কে জানা, আশেপাশের বিষয়গুলো সম্পর্কে জানা, তার নিজের পরিবার স্বাস্থ্য সম্পর্কে জানা, এগুলোকে বলে বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর হওয়া। প্রত্যেকটা মানুষের যেটি থাকা দরকার এবং তাকে কিছু সক্ষমতা অর্জন করতে হয়। বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর হতে হলে কি করতে হবে? যেটা আমি বলেছি, তার চারপাশের পরিবেশ সম্পর্কে অনুসন্ধিৎস হওয়া এবং একই সাথে সাথে তাকে কিছু সক্ষমতা, বিজ্ঞানের বিষয়ে কিছু সক্ষমতা অর্জন করা। এগুলো কি হতে পারে? যেমন হতে পারে বিজ্ঞানের বিভিন্ন বিষয় ইস্যুতে আলোচনায় অংশগ্রহণ করার সক্ষমতা, অর্থাৎ বিজ্ঞানের যে কোনো একটা টপিক, যে কোনো একটা বিষয়, কোনো একটা ইস্যু, সেখানে আলোচনায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? এরপরে হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে সমস্যা সমাধানের সক্ষমতা থাকবে তার নিজের এবং পরিবারের স্বাস্থ্য পরিবেশ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। যেটা আমি বলেছি, নিজের পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি ওই শিক্ষার্থী বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর। আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থীকেই বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর করে, মানে বৈজ্ঞানিক জ্ঞানটা যেন তারা অর্জন করে, বৈজ্ঞানিকভাবে যেন তারা বৈজ্ঞানিকভাবে যেন সাক্ষরতা তারা অর্জন করতে পারে। এই যে আমরা সক্ষমতাগুলোর কথা বলছি, 3টি সক্ষমতার কথা বলছি, এইটা কিভাবে অর্জন করবে তারা? এই সক্ষমতাগুলো বিজ্ঞানের জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞানকে কিভাবে কাজে লাগানো যায় সেই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং তাকে অনুসন্ধানের দক্ষতা অর্জন করতে হবে। এটি করলে তার ওই সক্ষমতাটা অর্জিত হবে। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান জানবো, প্লাস একই সাথে সাথে জানার সাথে সাথে সেটি প্রয়োগ করব এবং প্রয়োগ করার এছাড়া তাকে কিছু মূল্যবোধ, যেমন অনুসন্ধিৎসু, অর্থাৎ কোনো কিছু জানার আগ্রহ, কোনো কিছু যাচাই করার প্রবণতা, খোলা মনস্কতা, পর্যায়পল্লব্ধ উপাত্তের উপর নির্ভরতা, এগুলো অর্জন করতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে মূল্যবোধ। বিজ্ঞান কিভাবে কাজ করে সেই সম্পর্কে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সর্বোত্তম উপায় হচ্ছে অনুসন্ধান ভিত্তিক শিখন বা ইনকোয়ারি বেসড লার্নিং। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই কাজে অংশগ্রহণ করে, নিজেরাই তাদের জ্ঞান বিনির্মাণ করে, অনুসন্ধিৎসু হয়ে কিভাবে এটা কাজ করে সেই সক্ষমতাগুলো অর্জন করতে পারে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে। কাজেই অনুসন্ধান ভিত্তিক শিখন বিজ্ঞান শিখনের ক্ষেত্রে একটি সর্বোত্তম পন্থা হতে পারে। আমরা সাধারণত যেটা করি যে আমরা কোনো একটি সমস্যা দেই, কিন্তু সেই সমস্যাটার সমাধান আমরা অনেক সময় বলে দেই, কিন্তু সমস্যাটির সমাধান যদি শিক্ষার্থীরা নিজেরাই করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে, তাহলে একদিকে এটি যেমন তাদের শিখনটা স্থায়ী হয় এবং তারা এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যে শিখে, এইটা কার্যকর হয়। অভিজ্ঞতা একইভাবে অনুসন্ধান ভিত্তিক শিখন অনুসন্ধান দক্ষতা, বৈজ্ঞানিক মূল্যবোধ অর্জনের জন্য সর্বোত্তম উপায়, যেটা আমরা বলছি। এছাড়া অনুসন্ধান ভিত্তিক শিখনে শিক্ষার্থী সক্রিয় নিবিড়ভাবে শেখে, ফলে এর মাধ্যমে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা স্থায়ী, যেটা আমি বলছি। কারণ শিক্ষার্থীরা সক্রিয় থাকে, তারা নিজেরাই কাজ করে এবং নিবিড়ভাবে তারা শেখে, ফলে তাদের যে অর্জিত জ্ঞান সেটা কি হয়? অধিকতর স্থায়ী হয়। এখানে মুখস্থ কোনো বিদ্যা না বা কোনো ওরকম কোনো বিষয় না, এটা নিজেরা অনুসন্ধান করে করে শিখবে, তারা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, তথ্য প্রমাণ সংগ্রহ করবে এবং সেটি বৈজ্ঞানিক যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করবে। তাহলে এখানে মুখস্থ করার যেহেতু বিষয় নেই, অতএব এটি অধিকতর স্থায়ী হবে। ফলে আশা করা যায় অনুসন্ধান ভিত্তিক শিখনের মাধ্যমে বিজ্ঞান শিখনও পরিচালনা করলে শিক্ষার্থী যেমন বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর হয়ে উঠবে, তেমনি তার ভবিষ্যৎ বিজ্ঞান গবেষণা বা বিজ্ঞান সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণের জন্য তারা প্রস্তুত হবে। এটি খুব দরকার।
যে শুধু বৈজ্ঞানিক সাক্ষরতা হওয়ার জন্য বিজ্ঞানের প্রতি একটি ঝোঁক বা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা বা বিজ্ঞানের সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অংশগ্রহণ করা এটি খুব দরকার। এরপরে আমরা জানবো আমাদের দেশে বিজ্ঞান শিক্ষাক্রমে এবং নতুন পাঠ্যপুস্তক যেটি করা হয়েছে সেখানে কিন্তু এই অনুসন্ধানমূলক কাজ অন্তর্ভুক্ত। আমরা যদি আমাদের নতুন কারিকুলামের পাঠদান পদ্ধতি দেখি, সেখানে কৌশল দেখি, সেখানে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধান মূলক কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমাদের নতুন পদ্ধতি হুয়ামাই, এরপরে আমরা প্রকৃতি পর্যবেক্ষণ, পিআইও পদ্ধতি বলি, এবং যত ধরনের নতুন পদ্ধতিগুলো আসছে সেই পদ্ধতিগুলো কিন্তু অনুসন্ধান ভিত্তিক কাজেরই অংশ। তবে বিজ্ঞানের যেসব ধারণা শিক্ষা দিতে পাঠ্য বইতে কাজ অন্তর্ভুক্ত করা হয়নি সেই সব ধারণা অনুসন্ধানের মাধ্যমে শেখানো চায়। অনেকগুলো বিষয় আছে যেটি পাঠ্যপুস্তকে নেই, সেটা কিন্তু আমরা অনুসন্ধানের মাধ্যমে শেখাতে পারি। এবং আমাদের প্রথম অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার সাধারণভাবে জানবো এটা কি, পরবর্তীতে অনুসন্ধানমূলক কাজ সম্পর্কেও আমরা জানবো। এরপর যে আমরা জানবো অনুসন্ধান ভিত্তিক শিক্ষণের যে ধাপগুলো রয়েছে। আমরা শুরুতে বলেছিলাম এখানে 4টা ধাপ রয়েছে এবং প্রত্যেকটা ধাপেই একটা চক্রাকারে দেখানো হয়েছে এবং এই প্রতিটি ধাপে শিক্ষক এবং শিক্ষার্থীর কাজ রয়েছে, সেটি আমরা জানবো। প্রথম ধাপটা হচ্ছে বিজ্ঞান বিষয়ে সমস্যা নির্ধারণ করব আমরা। তারপরে ওই সমস্যার সাথে সংশ্লিষ্ট তথ্যপত্র সংগ্রহ করব, তথ্যপত্র বিশ্লেষণ ও মূল্যায়ন করব এবং সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ এবং ফলাফল প্রকাশ। এই 4টা হচ্ছে অনুসন্ধান ভিত্তিক শিক্ষণের ধাপ। এখন কোন ধাপে কার কি কাজ সেটি আমরা জানব। প্রথম যেটা ধাপ ছিল সমস্যা নির্ধারণ করা। একটা সমস্যা আমরা নির্ধারণ করা, এটা আমাদের বইয়েছে মূল প্রশ্ন দেওয়া। সেক্ষেত্রে শিক্ষার্থীর কাজ কি, শিক্ষকের কাজ কি? শিক্ষার্থী বিষয়টি খেয়াল করবে, কি প্রশ্নটা, কি সমস্যাটা খেয়াল করবে, কৌতূহলী হবে, এ সম্পর্কে প্রশ্ন করবে। তাদের চিন্তা, প্রশ্ন সহপাঠী শিক্ষকের সাথে আলোচনার মাধ্যমে প্রশ্নটিকে পুনর্গঠন করবে। অর্থাৎ প্রথমে সে নিজে নিজে চিন্তা করবে, পরে তাদের যে সহপাঠী রয়েছে বা শিক্ষকের সাথে আলোচনা করতে পারে যে এই বিষয়টি কি। শিক্ষকের ভূমিকা কি ক্ষেত্রে? শিক্ষার্থীর আগ্রহ, জ্ঞান, প্রয়োজন বোঝার জন্য শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে এবং তাদের সাথে কথা বলবেন। শিক্ষণের বিষয়টি শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা জ্ঞানের সাথে মিলিয়ে উপস্থাপন করবেন, যেটাকে আমরা বলছি পূর্ব জ্ঞান যাচাই করা বা পূর্বে এই সম্পর্কিত তার কোনো জ্ঞান আছে কিনা, সেই জ্ঞানের উপর ভিত্তি করে যেহেতু নতুন জ্ঞান তৈরি হবে সেই জন্য পূর্ব জ্ঞানের সাথে অবশ্যই সম্পর্কিত করতে হবে। শিক্ষাক্রমের সাথে সঙ্গতি রেখে বিষয়টি সুনির্দিষ্ট করতে শিক্ষার্থীর সহায়তা করতে হবে। মানে এই যে সমস্যাটি নিয়েছে, এই সমস্যাটা সমাধানের জন্য শিক্ষাক্রমে কিছু সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে, উদ্দেশ্য দেওয়া আছে, সেটির সাথে কিন্তু মিল করে করতে হবে। সেই বিষয়টায় তাদের সহযোগিতা করতে হবে। দ্বিতীয় যে ধাপটি ছিল সেটি হচ্ছে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা। এক্ষেত্রে কি হবে? তথ্য বিষয়টি সম্পর্কে বিদ্যমান তথ্য জ্ঞান সম্পর্কে, বিদ্যমান কি জ্ঞান আছে আর বিভিন্ন উপায়ে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে সম্পর্কে। শিক্ষকের কাজ কি হবে? উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর চিন্তাকে প্রসারিত করা, অর্থাৎ থিঙ্কিং ক্যাপাসিটিকে বিল্ড আপ করা বা এলাবোরেট করা, যেটাকে বলছি আমরা। শিক্ষার্থীর বিদ্যমান জ্ঞান এবং বিশ্বাসকে চ্যালেঞ্জ করা, শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেবেন এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে সহায়তা করে। অনেক সময় শিক্ষার্থী নিজে তথ্য নাও পেতে পারে, সেক্ষেত্রে শিক্ষক কি করবে, কোথায় কোন উৎস থেকে সেই তথ্যগুলো পাওয়া যেতে পারে, সেই উপাত্ত পাওয়া যেতে পারে, সেটি সংগ্রহ করতে তাদের সহায়তা করতে হবে। তৃতীয় যে ধাপটি রয়েছে তথ্য উপাত্ত বিশ্লেষণ করা। সংগ্রহ করার পরে যে তথ্য আমি পেলাম সেই তথ্যগুলো আমরা এখন বিশ্লেষণ করব, অর্থাৎ উপাত্ত সমূহ বাছাই করব, শ্রেণীকরণ করব, তুলনা এবং অর্থ উদ্ধার বা গঠনে ইন্টারপ্রেট করব, প্রশ্ন সমস্যার উত্তর, সমাধান, উপসংহার নির্ধারণ করব। অর্থাৎ এগুলো যাচাই বাছাই করা, তুলনা করা, অর্থ কি এটার উদ্ধার করা, গঠন করা, এগুলা। এবং শিক্ষক হিসেবে কি করবে? শিক্ষার্থীর চিন্তা পরিষ্কার ও বর্ধিতকরণের কৌশল প্রশ্ন করতে হবে। কৌশলে প্রশ্ন করবেন, সহপাঠীর দ্বারা মূল্যায়নের সুযোগ করে দেবেন এবং উপাত্তের ধারা বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছানোর মডেল কৌশলে উপস্থাপন করবেন। এটি হচ্ছে শিক্ষকের কাজ। লাস্ট যে ধাপটা রয়েছে শিক্ষণের ফল প্রকাশ। শিক্ষণ বা ফল প্রকাশ, আমরা এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম সেটিকে বিভিন্নভাবে প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। পূর্ব জ্ঞান এবং নতুনভাবে অর্জিত জ্ঞানের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে হবে। প্রশ্ন বা সমস্যার সমাধান দিতে হবে। কি শিখলো, কিভাবে শিখলো, কেন শিখলো সেই বিষয়ে অনুচিন্তন, মানে নিজে তারা অনুচিন্তন করবে এবং এর মধ্য দিয়ে তাদের জ্ঞান পুনর্গঠিত হবে। শিক্ষকের কাজ কি? শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান নতুন অর্জিত জ্ঞানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আলোচনাকে উৎসাহিত করতে হবে যে এটা ছিল তোমাদের আগের ধারণা,
এবং এই কাজগুলো করার পরে এই তাদের নতুন কি ধারণা হয়েছে সেটি। শিক্ষার্থীদের শিখনের উপায় সম্পর্কে আত্মমূল্যায়নের জন্য উৎসাহিত করা, যেটাকে আমরা বলছি সেলফ অ্যাসেসমেন্ট, এবং শিক্ষাক্রমের শিখন ফলের সাপেক্ষে শিক্ষার্থী শিখনকে মূল্যায়ন করা। অর্থাৎ ওই পাঠের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য বা শিখন ফল ছিল সেটি তারা কতটুকু শিখতে পেরেছে সেটি মূল্যায়ন করা। এই 4টা ধাপে শিক্ষক এবং শিক্ষার্থীর কাজ আমরা আলোচনা করে দিলাম, এবং এই অধ্যায়ের শেষে বা এই আলোচনার শেষে আমরা মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন করতে পারি আমাদের অংশগ্রহণকারী শিক্ষকদের। সেটি হচ্ছে, এতক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছি, অনুসন্ধান ভিত্তিক শিখন বা ইনকোয়ারি বেসড লার্নিংটা কি সেটি। তারপরে যেটা শিখেছিলাম আমরা, যে ইনকোয়ারি বেসড লার্নিং এর বৈশিষ্ট্য কি সেটি আলোচনা আসতে পারে। অনুসন্ধান ভিত্তিক শিখনের প্রয়োজন বা গুরুত্ব কেন, বিশেষ করে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি, এবং অনুসন্ধান ভিত্তিক শিখনের যে ধাপগুলো দেখলাম, সেই শেষ ধাপে শিক্ষকের করণীয় কি, বা প্রতিটি ধাপে শিক্ষকের করণীয় কি, প্রথম ধাপে শিক্ষার্থীর করণীয় কি, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করে আমাদের এই আলোচনা বা অধিবেশনকে আমরা প্রাণবন্ত করতে পারি, এবং অংশগ্রহণকারী শিক্ষকরা কতটুকু শিখছে সেই বিষয়গুলো যাচাই করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলতে। শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমাদের এই সব টিউটোরিয়াল আমরা নিয়মিত আপলোড করি বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং ফেসবুক পেজ ও গ্রুপে, এবং আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য শুভকামনা।